শিবির তাদের যে প্যানেল বর্তমানে ডাকসুতে আছে, তারা প্রত্যেকটা হলে হলে পানির ফিল্টার দিল, ঠান্ডা পানির ফিল্টার, গরম পানির ফিল্টার, বিভিন্ন রকমের স্যানিটারি ন্যাপকিনের ডিসপেন্সারি। কিন্তু ডাকসু হয়ে যাওয়ার ঠিক পরদিন থেকে এগুলোর কোনো ধরনের রক্ষণাবেক্ষণের কাজ চলে নাই। প্রত্যেকটা হলে যদি আপনারা এই পানির ফিল্টার গুলোর অবস্থা পর্যবেক্ষণ করেন, কোথাও পানির ফিল্টার ভাঙা, পানি পড়ে না, এক একটা জিনিস নষ্ট হয়ে আছে। একই রকম ভাবে ছাত্রদলও কিন্তু বিভিন্ন জায়গায় ফিল্টার স্থাপন করেছে, তারাও কিন্তু এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ করছে না। যেই স্যানিটারি এই ন্যাপকিন ডিসপেন্সার ছিল, এই জিনিসগুলো টিএসসি তে যেটা ছিল ভেঙে একদম রিফিল করা হয় না, কোনো ধরনের কার্যকর না, সবগুলো অকেজো হয়ে গেছে। ডাকসুর আগে আমরা ডাকসুর যেই শিবির প্যানেল ছিল কিংবা প্রত্যেকটা হল সংসদে যারা বিজয়ী হয়েছে তাদের কাছে আমরা বারবার শুনেছি খাদ্য এবং আবাসন এই দুইটা সংকট তারা নিরসনে সর্বোচ্চ এফোর্টটা দিবে। কিন্তু সেই জায়গায় বাস্তবে আমরা দেখতে পাই যে বিশুদ্ধ পানির অভাবে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলে শিক্ষার্থীরা অসুস্থ হয়। শাহনেওয়াজ হলে যেখানে কোনো গেস্ট রুম নাই, পানির ফিল্টার নাই, বাইরে থেকে একটা হলের পুরো হলের শিক্ষার্থীদেরকে বাইরে থেকে পানি নিয়ে গিয়ে খেতে হয়। সেখানে একটা ফ্লোরে শুধু ব্যক্তিগত উদ্যোগে পানির ফিল্টার স্থাপন করা হয়, সেটা নিয়ে কিন্তু ডাকসুর কোনো উদ্যোগ নাই। আমরা যখন ডাকসুর কাছে এই ধরনের জবাবদিহিতা যখন চাওয়া হয়, বিভিন্ন জায়গায় আমরা শুনি তারা বলেছেন যে তারা ওষুধ দিয়ে এসেছে। বিভিন্ন ডাকসুর যে সম্পাদকরা তারা ওষুধ নিয়ে হলে হলে পৌঁছে দিয়েছে। ডাকসুর নেতাদের কাজ তো আসলে শুধুমাত্র ওষুধটা পৌঁছে দেয়া না। এই যে ঘটনাটা, মানে অর্থাৎ প্রথমত এই ঘটনার দায় প্রশাসনের, যে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদেরকে নিরাপদ ন্যূনতম যে মৌলিক অধিকার বিশুদ্ধ পানি এই জিনিসটা সরবরাহ করতে পারে নাই। এবং দ্বিতীয়ত যেটা হল সংসদ এবং ডাকসু যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনকে প্রেসারাইজ করার কথা, তারা সেই জায়গায় প্রশাসনকে প্রেসারাইজ করার জায়গা বদলে তারা প্রশাসনের একটা দালাল অংশ হয়ে শিক্ষার্থীদের উপরেই সেই পাওয়ার প্র্যাকটিসটা করতেছে, সেই জোরটা খাটাচ্ছে যে শিক্ষকদের বিরুদ্ধে বা প্রশাসনের দায়টা এড়াইতে কোনো পাবলিক পোস্ট করা যাবে না, এবং হল সংসদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা ঢাকতে কোনো পাবলিকলি কমেন্ট করা যাবে না বা পাবলিক কোনো পোস্ট করা যাবে না হল সংসদের ব্যর্থতা নিয়ে। সেই জায়গা থেকে কিন্তু যখন কেউ পোস্ট করে তারা সেটা ডিলিট করতে বলে, এবং তারা বারবার বলে আসছে যে রাতের 1টায় হল সংসদের ভিপি গিয়ে মর্তুজা মেডিকেল থেকে ওষুধ নিয়ে আসছে। শেষ সময় যখন শিক্ষার্থীরা সাধারণ সভা পূর্ববর্তী সময় বা হলের ভেতরে যখন তাদেরকে চেপে ধরা হয়, ওই হল সংসদের ভিসিও কিন্তু হলে থাকে না। তাদের এজিএস সহ বিভিন্ন জনের সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে অন্যান্য মাধ্যমে, তখন কিন্তু তারা হলে ছিল না। এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে যাদের আসলে জবাবদিহিতা করার কথা ছিল, শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার কথা ছিল, তারা শিক্ষার্থীদের প্রতিনিধি না হয়ে প্রশাসনকেই শেল্টার দিয়ে যাচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীদের উপরে উল্টো বল প্রয়োগ করতেছে, শিক্ষার্থীদের আন্দোলনকে তারা দমানোর চেষ্টা করতেছে। যার রিপোর্ট 9 মে আসার কথা থাকলেও আজও সেই রিপোর্ট শিক্ষার্থীদের সামনে উত্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা আরো ব্যাপক হারে অসুস্থ হওয়া শুরু করলে 7ই মে তড়িঘড়ি করে ফিল্টারগুলোতে ইউভি চেম্বার লাগানো শুরু করা হয়। অর্থাৎ বিগত 2 বছর ধরে হলের যে শিক্ষার্থীরা তারা অপরিশোধিত পানি পান করে আসছে। এ বিষয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কথা বলা শুরু করে, তখন প্রশাসনের পক্ষ থেকে হল সংসদের এজিএস প্রশাসনের তরফ থেকে এবং হল সংসদের এজিএস ডিপার্টমেন্টের শিক্ষক সহ প্রশাসনের দায়িত্বশীল অবস্থানে থাকা অনেকেই শিক্ষার্থীদেরকে খুঁজে খুঁজে শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করতে থাকে এবং পোস্ট ডিলিট করতে বাধ্য করে। মিডিয়াতে এই বিষয়ে সংবাদ প্রকাশ করার ক্ষেত্রেও প্রশাসন ও হল সংসদ হস্তক্ষেপ করে। আমরা শিক্ষার্থী বিরোধী যে কর্মকাণ্ড তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করি। বন্ধুগণ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো, তার মধ্যে নারী শিক্ষার্থীদের হল সবসময় অবহেলিত। হলের যে সংখ্যা এবং সিটের অপ্রতুলতা, 24-এর গণঅভ্যুত্থানের পরেও বড়রুম নামের যে গণরুম প্রথা তা এখনো চালু থাকা, নিরাপত্তার অজুহাতে সামন্তীয় লেকের প্রথা এবং হলে 10টার পরে ঢোকা নিয়ে হেনস্থা করা এখনো বিদ্যমান থাকা ইত্যাদি সংকট সকল নারী হলেই বিদ্যমান। এছাড়া বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বাংলাদেশ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ক্যাম্পাস এলাকার বাইরে হওয়ায় নিরাপত্তা সংকট তীব্র হওয়ার পাশাপাশি পরিবহন ব্যবস্থাও এখানে অপর্যাপ্ত। এছাড়া নিচু এলাকা এবং ড্রেনেজ সিস্টেমের অব্যবস্থাপনা মিলিয়ে সামান্য বৃষ্টি হলেই এই হলগুলোর নিচতলার রুমগুলো হাঁটু পানি উঠে যায়। এমন পরিস্থিতিতে ন্যূনতম যে শিক্ষায়তনিক পরিবেশ ও বসবাসের যে উপযোগিতা সেটা থাকে না।
সাধারণত নিরাপত্তার কথাটি মাথায় রেখেই রাত 10টার পর হল প্রবেশে নিষেধাজ্ঞার রীতি চালু থাকলেও গত 2 সপ্তাহ যাবৎ বাধ্য হয়ে সেই নিয়ম ঠিকই ভাঙতে হচ্ছে। অতএব এই বিষয়টি আবারও স্পষ্ট হলো যে প্রচলিত নিয়ম কতটা অযৌক্তিক। সাধারণ সময়ে একজন নারী শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওষুধ ও চিকিৎসার প্রয়োজনে বাইরে যাওয়ার অনুমতির জন্য কর্তৃপক্ষের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এছাড়া রাত 10টার পর শিক্ষার্থীরা পরিচয় প্রদানপূর্বক হলে ঢুকতে চাইলেও বাধার সম্মুখীন হয়। নিরাপত্তার অজুহাতে এই নিয়ম করলেও তাদেরকে বাইরে অনিরাপত্তার মধ্যেই থাকতে বাধ্য করা হয়। এছাড়া প্রশ্ন আসে, হল প্রশাসন স্বাস্থ্য খাতে কতটা ব্যয় করছে বা বাজেট রাখছে, তারও কোনো সদুত্তর নেই। হলের নিজস্ব কোনো পরিবহন বা অ্যাম্বুলেন্স নেই যে যাতে করে জরুরি মুহূর্তে শিক্ষার্থীদের মেডিকেলে নেওয়ার জন্য ব্যবহার করা যায়। প্রথম বর্ষের গণরুমের শিক্ষার্থীদের হলের স্বাস্থ্য বাবদ 700 টাকা করে দিতে হয়। এছাড়াও প্রতি বছর কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য বীমার জন্য শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়া হয়, অথচ জরুরি প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। আমরা বলতে চাই, হলের যে সাধারণ সভায় শিক্ষার্থীরা স্বাস্থ্য খাতের বাজেট জানতে চাইলে প্রশাসন জানায় হল বাজেটের ফাইলে স্বাস্থ্য খাত বলতে আলাদা কোনো খাত নেই। এক্ষেত্রে উল্লেখ্য যে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছরই স্বাস্থ্য খাত এবং চিকিৎসা বীমার জন্য ফি নেওয়া হয়। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য স্বাস্থ্য খাতের মতো মৌলিক অধিকার নিয়ে হল প্রশাসনের যে গাফিলতি, হল পরিচালনায় দায়িত্বহীনতা, শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের দায়িত্বে থাকা হল সংসদ কর্তৃক প্রশাসনের পক্ষপাতিত্বই দায়ী। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের যে গতকাল প্রেস ব্রিফিং হয়েছে, সেই প্রেস ব্রিফিং এ উত্থাপিত 3টি দাবি: 1, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার পরিবেশ নিশ্চিত সহ মৌলিক খাতগুলো মৈত্রী হলের বাজেট সুস্পষ্টকরণ। কেন হলে আলাদা স্বাস্থ্য বলতে কোনো খাতের অস্তিত্ব থাকবে না, তার কারণ দর্শাতে হবে। 2, হল প্রশাসনের উদাসীনতা, চরম অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতার জবাবদিহিতা করতে হবে। হলে কারো মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না। হলের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের যে চলমান সংকট সমাধানে তাদের যে চলমান এবং শিক্ষার্থীদের উত্থাপিত যে 3 দফা দাবি, এই দাবির সাথে সর্বাত্মক সংহতি প্রকাশ করছি। এর পাশাপাশি আমরা বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা যে আবাসিক হল, সেই আবাসিক হলের শিক্ষার্থীদের প্রতি একটি আহ্বান করতে চাই যে এখানে ছেলে শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে, সেই হলগুলোতে বিশেষ করে কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল সহ অন্যান্য প্রত্যেকটা হলেই আমরা দেখছি যে আবাসন, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা, শিক্ষায়তনিক যে পরিবেশ, সেটা সহ নানা রকম সংকট বিদ্যমান। এই সংকটগুলো নিয়ে সোচ্চার থাকার আমরা আহ্বান